আপনারা কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, কোন পাঠ্যপুস্তক পড়ছেন, এটা আমার দেখার বিষয় না। আমাদের জেনারেশন থেকে যে ঐরকম বুদ্ধিবৃত্তিক যেই একটা জেনারেশন তৈরি হবে, এরকম শিক্ষা ব্যবস্থা বা পাঠ্যক্রমে আমরা ওইগুলো পাই নাই। এখন আমরা শিখাইতে আগ্রহী, কিন্তু এইখানে অ্যালার্মিং হলো আমরা কিছু কিছু জায়গায় দেখতেছি তারা শিখতেও আগ্রহী না। আচ্ছা, তাহলে আমাদের আজকের ডিসকাশনের যে বিষয়টা ছিল, এর মধ্যে আমার প্রশ্ন ছিল যে জ্ঞান কি, হোয়াট ইজ নলেজ। হ্যাঁ, আপনাদের মতামত দেন। জ্ঞান বলতে কি বুঝেন? আসলে দেখেন, আমাদের সৃষ্টির শুরুতে যদি যাই আমরা, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানাইলেন, বানানোর পরে ফেরেশতাদের বললেন কি যে এগুলোর নাম বলে দাও। তো ফেরেশতারা কি বললেন যে আল্লাহ আপনি যা জানাইছেন এর বাইরে আমরা কিছু জানি না। তো তখন আদম আলাইহিস সালামকে বললেন যে আদম এগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম কি করলেন? তখন এই সমস্ত কিছুর নাম বলে দিলেন। এখন এই নাম বলার পরেই আল্লাহ তাআলা কি বলতেছেন যে আমি বলছিলাম না যে আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে মানুষ সর্বপ্রথম তার শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য কি করলেন? তার জ্ঞানটাকে জাহির করলেন, যেই কারণে ফেরেশতারাও কিন্তু মানুষের নিচে চলে আসলো। কিন্তু মানুষের এই জাহির করা জ্ঞান, এটার যদি ক্রেডিট বলি বা যদি এটার দ্বারা যেই প্রশংসা পাওয়া, এই জিনিসটা কিন্তু নিলেন আল্লাহ, প্রকাশ করলো কিন্তু মানুষ। কিন্তু আল্লাহ বলতেছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এখন এই যে যেই সৃষ্টির সূচনায় যেই ইনফরমেশনগুলা আদম আলাইহিস সালাম দিলেন, এখানে মূল যেটা ছিল সেটা কি? যেগুলোর নাম বলে দাও। দ্যাট মিনস টু আইডেন্টিফাই সামথিং, টু ডিফাইন সামথিং। এই জন্য আপনারা যারা কাজ করতেছেন, আমি চাইবো এটা যে আপনারা প্রত্যেকটা টার্মোলজি, যে এই জিনিসটা কি, এটা প্রত্যেকেই জানেন। অ্যান্ড এটাই হলো মৌলিক জ্ঞান। টু আইডেন্টিফাই সামথিং, টু ডিফাইন সামথিং, কোনো কিছু সংজ্ঞায়িত করা, এটাই মৌলিক জ্ঞান। আপনি এই জিনিসটাকে চিনেন কিনা। যেমন ধরেন, আপনি যখন প্রাইস লিস্ট অ্যানালাইসিস করবেন, সর্বপ্রথম আপনার কি জানতে হবে? আপনার জানতে হবে ওইখানে যে টার্মগুলো আছে, এই প্রত্যেকটা টার্ম কি বোঝায়। যেমন আমি যদি বলি ডিপি, হোয়াট ইজ কল্ড ডিপি, এখন আপনারা কেউ বলতেছেন ডিপি মানে ডিলার পয়েন্ট। তার মানে আপনি ওই টার্মটাকেই যদি না চিনেন, তাহলে ওইটার নিচে কি আছে এগুলো তো চিনবেন না। তাহলে ডিপি মানে কি? ডিলার প্রাইস বা ডিস্ট্রিবিউটর প্রাইস। আমি যদি বলি টিপি, টিপি মানে কি? ট্রেড প্রাইস। এখন এই ট্রেড প্রাইস বলতে কি বোঝায়? আমরা হ্যাঁ, দোকানদার যেই রেটে কিনে, দ্যাট ইজ কল টিপি বা ট্রেড প্রাইস। এরপরে হলো যে প্রোডাক্টগুলো থাকবে, এই প্রত্যেকটা প্রোডাক্টের ব্যাপারে আপনাদের ধারণা থাকতে হবে। এই জন্য আমার কথা হলো, আপনারা কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, কোন পাঠ্যপুস্তক পড়ছেন, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আজকে থেকে, এখন থেকে আপনারা যেই জিনিসটা করবেন সেই জিনিসটা যেন বুঝা করেন। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসই হয়ে যাইতেছিল। আল্লাহ তাআলা নিজের হাতে আমাদেরকে বাঁচাইছেন। সেই ৭১-এর পর থেকে আজ পর্যন্ত আমাদের কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে ভালো কিছু ঢুকে নাই। অনেক আন্দোলন করছে অনেকে, মাঝে মাঝে কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু আলটিমেটলি আমাদের জেনারেশন থেকে যে ওই রকম বুদ্ধিবৃত্তিক যেই একটা জেনারেশন তৈরি হবে, এরকম শিক্ষা ব্যবস্থা
বা পাঠ্যক্রমে আমরা ওইগুলো পাই নাই। যারা যতটুকু হয়েছে বলতে গেলে ব্যক্তিগত উদ্যোগে হয়েছে। এই জন্য আমার কথা হলো, আমাদের এই যে একটা ট্রেন্ড বা এই যে একটা কালচার, কি অনেক সময় মায়েরা বলে যে ছেলে কি করে, এখন কিছু করে না, লেখাপড়া শেষ। এমনি শেষ হয়েছে, মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে বা ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে, আর পড়বে না, লেখাপড়া শেষ। এই কনসেপ্টটাই ভুল। একটা মানুষ যখন লেখাপড়া করতে 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 একটা পর্যায়ে যায়, ডিগ্রি পাশ করে বা মাস্টার্স পাশ করে, তখন কি তার ব্রেনটা তখন বিভিন্ন জিনিস অ্যানালাইজ করার জন্য উপযোগী হয়। তখনই বলতেছি কি আমরা যে লেখাপড়া শেষ, তখন তো লেখাপড়া শুরু। এতদিন তো আমাকে পাঠ্যপুস্তক দিয়ে বা বিভিন্ন জনে বিভিন্ন ইনপুট দিয়ে দিয়ে আমাকে টেমপ্লেট শিখাইছে, ফরম্যাট শিখাইছে। এখন আমাকে গবেষণায় ঢুকতে হবে। এখন এই গবেষণার মুহূর্তেই আমাদের জেনারেশন বলতেছি কি আমার লেখাপড়া শেষ, মোবাইলে সময় কাটাইতেছে, বিভিন্ন জায়গায় অনর্থক বিষয় নিয়ে আলাপ আলোচনা করে সময় কাটাইতেছে। আস্তে আস্তে কি হইতেছে, এই জেনারেশন পঙ্গু হয়ে যাইতেছে। এই যে আমার এই পর্যন্ত আমার মনে হয় যদি আমি হিসাব করি, আমি না হলেও 1000 লোকের বেশি ইন্টারভিউ নিছি। কেন এত ইন্টারভিউ নেওয়া লাগবে আমার? ওই যে যেই যোগ্য যেই ক্যান্ডিডেটটা, সেই ক্যান্ডিডেটটা কিন্তু পাই নাই। এক্সপিরিয়েন্স তো নিয়ে দেখছি, কাস্টমাইজ কোনো কিছু আসলেই দেখা গেছে মাথায় কাজ করে না। শুধু ওই সবকিছু রেডি করে দিলে ওইখানে বসে বসে ডাটা এন্ট্রি করতে পারে, কিন্তু সেখান থেকে নিজস্ব ক্রিয়েটিভিটি দেখিয়ে যে কিছু করবে, এই জিনিসটা পাইতেছি না। মানে অনেক হতাশাজনক এটা আমাদের জেনারেশনের জন্য। পরে আমরা সিদ্ধান্ত কি নিলাম, প্রেশার নিব, তাদেরকে আমরা শিখাই নিব। তো এখন আমরা শিখাইতে আগ্রহী, কিন্তু এইখানে অ্যালার্মিং হলো আমরা কিছু কিছু জায়গায় দেখতেছি তারা শিখতেও আগ্রহী না। এখন শিখতে যদি আগ্রহী না হয়, সেই ক্ষেত্রে তো আমরা বিশেষ করে আমাদের এই কর্পোরেট কালচারে তো আমরা সেখানে তাদের সাথে মিসবিহেভ করতে পারি না, বা তাদেরকে আমরা অতিরিক্ত জোরাজুরি করতে পারি না, কারণ সেই বয়স এখন নাই। এই জন্য আপনাদের সবসময় মনে রাখতে হবে যে এখন আপনাদের জ্ঞান অর্জন করা শুরু। পেছনে যেটা হয়েছে এটা আপনাকে জোর করে করানো হয়েছে, আপনার স্বতঃস্ফূর্ততা ছিল না। বেশিরভাগই পাঠ্যপুস্তকের জিনিসগুলো অনেকের স্বতঃস্ফূর্ততা থাকে না। এরপরে এক একজন এক একটা সেক্টরে যায়, এক এক লাইনে এক একজনের ভালো লাগা কাজ করে। এই জন্য আমার কথা হলো, আমাদের এই কোম্পানিতে আপনি যে কদিনই থাকেন, এখান থেকে এমন একটা নলেজ বেস তৈরি হবে আপনার, আরেক জায়গায় গেলে তারা যেন বলে যে না, এটা মেরিনার্স গ্রুপ থেকে আসছে, এর একটা বেস তৈরি হয়েছে। তখন কি করবে, আমাদের এই কোম্পানিটার ব্যাপারে একটা ভালো ধারণা তৈরি হবে, এবং আমরাও তখন জাতিকে কিছু অ্যাসেট দিয়ে যেতে পারবো। এই জন্য নলেজ শেয়ারিং, নলেজ একজন আরেকজনকে দিলে কখনো কমে না। এই জন্য আমি এখানে আসি, যে কোনো বিষয়ে যদি কনফিউশন হয় জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, অনেক সময় ব্যস্ত থাকবো, বা জিজ্ঞেস করলে অনেক সময় আমরা প্রথম দিকে উত্তরটা সরাসরি দিব না, আমরা দেখতে চাই যে আপনি কোন কোন অ্যাঙ্গেলে মাথা খাটাইতে পারেন। এরপরে গিয়া হলো আমরা উত্তরটা দিব, বা আপনিই দেখবেন বের করে ফেলছেন। এখন আসার সাথে সাথে যদি উত্তর দিয়ে দেই, তাহলে আবার সেই ওই রকম পরনির্ভরশীল হয়ে যাবে, যে স্যারের কাছে গেলে তো স্যার সাথে সাথেই বলে দিচ্ছে। এই জন্য প্রথমে কি করতে হবে, আপনাদের এই যে যারা আছেন এখানে, আরো অফিস স্টাফ যারা আছে, আপনারা নিজেদের মধ্যে আগে জিনিসটা শেয়ার করবেন যে আমি এই জিনিসটা পারতেছি না, আমাকে একটু হেল্প করেন। তখন আরেকজনে দেখবেন তার থেকে একটা মতামত দিস। এরপরে যদি কনফিউশন থাকে, তখন আরো বড় পরিসর আলোচনা করেন। বর্তমানে গুগল আছে, সেখান থেকে নেন। কিন্তু আমার কথা হলো, একটা বিষয় আপনি জানবেন না, সেটা অন্ধভাবে করে যাবেন, এটা কখনোই নিজের জীবনে অ্যালাউ করবেন না, তাহলে একদম আপনি পঙ্গু হয়ে যাবেন। এই জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, জানি না এখন কি হবে, দোয়া করি যেন ভালো হয়, কিন্তু অতীতে আমরা যত ক্যান্ডিডেট নিছি বা এখনো আমরা ইন্টারভিউ নিতেছি, খুবই হতাশাজনক। ওই দিন একটা ইন্টারভিউ নিতে গেলাম, আমি জিজ্ঞেস করছি যে গরু ঘাস খায়, এটা ইংরেজি করেন। তো অনেকক্ষণ পরে বলতেছে ঘাস ইংরেজি জানি না।
আমি বলি আচ্ছা ঘাসকে আপনি ঘাসই বলেন, ঘাসকে ঘাসই বলেন। তারপরে বলতেছে খাওয়া তো ফুড না, খাওয়া ফুড এটাও জানেন না। তার মধ্যে আমি ভাত খাই, তখন ইট মনে পড়ছে তার। আচ্ছা আপনি ফুডে গেলেন কেন? আচ্ছা যাই হোক, কনফিউজড হয়ে গেছে একটুকুতেই, ঠিক আছে আপনি ইট দিয়ে বলেন। তাহলে কাউ ইটিং ঘাস, যেহেতু ঘাস ইংরেজি জানে না, কাউ ইটিং ঘাস। তো পরে আমি যখন বললাম যে আপনি তাহলে কিভাবে, এইচআর ডিপার্টমেন্টে আসছে কাজ নেওয়ার জন্য, আপনি কিভাবে তাহলে কি করবেন? স্যার আমার এই কাজের মধ্যে তো গরু ঘাস খায়, এটা আমার লাগবে না। হ্যাঁ, চিন্তা করে দেখেন কত অ্যালার্মিং। তো এরকম অনেক কিছু আমরা ইন্টারভিউ নিতে গিয়ে আমরা ফেস করতেছি, কিন্তু মাস্টার্স পাশ করে ফেলছে এবং দেখবেন রেজাল্টও ভালো। এই জন্য পেছনে যেটা হয়েছে হয়েছে, এখন নিজেকে বিল্ড আপ করেন। নিজেকে বিল্ড আপ করার জন্য কি কি করতে হবে? ওই যে মৌলিক জ্ঞান, ওটা নিতে হবে। আর একটা হলো ভাষাগত জ্ঞান। যত বেশি ভাষা জানবেন, ওয়ার্ড জানবেন, তত বেশি দেখবেন আপনি বিভিন্ন জিনিসের ভিতরে ঢুকতে পারতেছেন। এই যে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, যখন কোনো বড় কোনো হায়ার এডুকেশনে যায়, তাদের জন্য সহজ হয় কেন? কারণ তারা জিনিসটা কম্প্রিহেন্ড করে, রিয়েলাইজ করে, মানে জিনিসটা ইংলিশ বললেই তাদের বাংলায় ট্রান্সলেট করে এরপরে ওটা মনে করতে হয় না। তো এই জন্য আপনি যখন কোনো একটা ভাষার ভিতরে ঢুকে যাবেন, আপনার ট্রান্সলেশনের জন্য এই সময়টা যাবে না। এই জন্য যত পারেন তত ভাষা শিখেন। হ্যাঁ, ইংলিশ ভাষা আমাদের লাগবেই। পৃথিবীতে চলতে হলে আমাদের ইংলিশ ভাষা লাগবে, এটা একটা চোখ। আপনি যখন দেশের বাইরে যাবেন বা কোনো অফিস জব করবেন, সব ইংলিশ লাগবেই এটা। আর বাংলা মাতৃভাষা, এটা লাগবেই। হ্যাঁ, বলে মাতৃভাষা শেখার কি আছে? অনেক কিছু আছে। এই যে দেখেন আমাদের যেই কবিতাগুলা, বিশেষ করে কাজী নজরুল ইসলামের যেই কবিতা, এত পাওয়ারফুল কেন? এই শুধু তো ওই শব্দ চয়নের জন্য। এই জন্য যেহেতু আপনারা এমআইএস ডিপার্টমেন্টে আছেন, আপনাদের কিন্তু ভাষাগত যোগ্যতার খুব প্রয়োজন। কারণ আপনার কথায় দেখা গেছে প্রায় ফিল্ডের যারা এরিয়া ম্যানেজার আছে, যারা সেলস রিপ্রেজেন্টেটিভ আছে, তারা কিন্তু মোটিভেটেড হয়ে তারা সারাদিনের জন্য চাঙ্গা হয়ে যেতে পারে। যেমন এই যে লাজিমের আন্ডারে 37 জন এসআর। 37 জন এসআর মানে কি? 37 জন এসআর হলে আবার ডিলার আছে না তাদের 37 জন, তাদের ম্যানেজার আছে না, তাদের আরএসএম আছে না, এমনকি ডিএসআরও তো আছে। যদি এই সবগুলাকে আপনি সামারাইজ করেন বা সবগুলা যোগ করেন, আপনার প্রায় 150 লোকের মতো মানুষের সাথে আপনার প্রতিদিন ডিল হইতেছে বা আপনার নজরদারিতে রাখতে হচ্ছে। তার মানে চিন্তা করেন আপনার কোন পর্যায়ে আপনার পার্সোনালিটি নিয়ে যেতে হবে। যাদের থেকে আপনি কথাবার্তা বলে সেলস বাড়াবেন, তাদেরকে টিপস দিবেন, মানে এটা অনেক বড় ধরনের একটা লিডারশিপ কোয়ালিটি নিজেদের মধ্যে আনতে হবে। এটার জন্য আপনার ভাষা জ্ঞান লাগবেই। এই কারণে এমআইএস এর জবটা ইটস এ ভেরি গুড জব, একটা চ্যালেঞ্জিং জব, সুন্দর একটা জব। মানুষের সাথে ইন্টারাকশন হইতেছে, মানুষের সাথে কথা বলা লাগতেছে, এটাকে এনজয় করবেন। যখনই আপনি নলেজ বেসড কোনো কিছু করবেন, দেখবেন আপনার মধ্যে কনফিডেন্স আসতেছে, এবং তাদেরকে যখন আপনি এই ইনফরমেশনগুলো দিবেন, এরাও আপনার সাথে কথা বলে মজা পাবে। এই জন্য কম্পারেটিভ জিনিসগুলো বেশি অ্যানালাইসিস করবেন, যে কোন প্রোডাক্টটা, কোন কোম্পানির কি দাম, আমাদেরটা কি দাম, প্রতিনিয়ত এগুলো নিয়ে অ্যানালাইসিস করে এটা আবার ফিল্ডে তাদেরকে বুঝাবেন। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে আজকের পর থেকে মানে কোনো মুখস্থ বিদ্যা না, কোনো অন্ধভাবে কাজ করা না, এবং বড় হয়ে গেছি দেখে এরকম মনে করা যাবে না যে আর লেখাপড়া করা যাবে না। লেখাপড়া শুরু একদম মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত করে যেতে হবে। যেখানেই যাবেন বই পড়বেন, জ্ঞান অর্জন করবেন, আলোচনার মধ্যেও আলোচনার টপিককে চেঞ্জ করবেন। আমাদের দেশে আগে কি আলোচনা হইতো? কোন নায়িকা কি করে, কে কোন জায়গায় মদ খেয়ে পড়ে রয়েছে, কে কি করছে, এগুলো দিয়ে আমাদের কি লাভ? বলে কোনো লাভ আছে?
আমাদের আলোচনার টপিক চেঞ্জ করতে হবে, দেশ নিয়ে ভাবতে হবে, সমাজ নিয়ে ভাবতে হবে, জেনারেশন নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, এই যে আমাদের যে প্রধান উপদেষ্টা, উনি খুব সুন্দর একটা কথা বলছেন, কি জব ইজ নট এ গুড আইডিয়া। হ্যাঁ, এই যে আপনারা এখানে জব করতেছেন, এখন জব করেও যে পার্ট টাইম অন্য কিছু করা যায় না এরকম কিন্তু না। যে কেউ তার জায়গা থেকে কিন্তু জব করেও অন্য কিছু করতে পারে। আপনি একটা উদ্যোক্তা হইতে পারেন, আপনার এলাকায় একজনকে আপনি ছোট একটা কিছু করে দিতে পারেন, একটা কর্মসংস্থান তার হয়ে গেল। হয় না, যে আগের দিনে দেখা গেছে একটা গরু কিনে দিছে, একটা গরু দিয়ে কিন্তু একটা ফ্যামিলি সুন্দর চলতেছে। তো এইরকম চিন্তা রাখতে হবে। আমরা প্রত্যেকেই যদি আমাদের জায়গা থেকে একটা করেও জব ক্রিয়েটর হই, তাহলে কি হয়, পুরো বাংলাদেশ আর মানে আনএমপ্লয়মেন্ট থাকে না। কিন্তু আমাদের মধ্যে কি খালি জব আর জব জব, মানে চাকরি করতে হবে, এই কনসেপ্টটা বের করতে হবে। বড় পরিসরে যে আমাকে ব্যবসায় নামতে হবে, নট নেসেসারি। আমার জায়গা থেকে আমি ছোট 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 করে করতে পারি। ছোট্ট একটা দোকানদারের সাথেও আমি কন্ট্যাক্টে যাইতে পারি। ঠিক আছে, আপনার যেই মাল আছে, আমি আপনার এখানে 50,000 টাকা ইনভেস্ট করব, আপনার যে প্রফিট হবে আপনি এত পারছেন, আমার এত পারছেন। আমি কিন্তু তার ওইখানে ব্যবসায় সহযোগিতা করতেছি, আমার কিন্তু তেমন সময় দেওয়া লাগতেছে না। হয়তো উইকলি গিয়ে বসলাম, বসে অ্যাকাউন্টটা দেখলাম, তার সাথে সুন্দর করে একটা চুক্তি করে আমি কিন্তু সেখানে ইনভলভ হয়ে গেলাম। হ্যাঁ, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের প্রেক্ষাপটে যেন ধরা না খাই, ওটা মাথায় রেখে ডকুমেন্ট ঠিক রেখে আমরা যার যার জায়গা থেকে ছোট ছোট পরিসরে অনেক কিছু করতে পারি। এই জন্য জব ক্রিয়েট করতে হবে। তখন দেখবেন একটা সময় পরে কি হবে, ওই বিদেশ থেকে লোকজন বাংলাদেশে আসবে চাকরি খোঁজার জন্য, আমাদের আর বাইরে যেতে হবে না। বাংলাদেশিদের মেধা সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? বাংলাদেশি ছেলেপেলেদের অনেক মেধা। বাংলাদেশি ছেলেপেলেরা একই সাথে মাল্টিটাস্কিং অ্যাবিলিটি প্রচুর, অনেক কিছু করতে পারে। আমরা ধরেন বিভিন্ন দেশে ঘুরছি, বিভিন্ন দেশে দেখছি, তাদের ওই একটা জিনিস নিয়ে স্পেশালাইজড হয়েছে, ওইটাই করতেছে, ওইটার বাইরে অন্য কিছু দিলে দেখা গেছে কষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের দেশের যারা ব্যবসায়ী, যারা বিভিন্ন উদ্যোক্তা, বিভিন্ন কাজ করে, তারা কিন্তু বলতে গেলে আমাদের সিস্টেমের সাথে ফাইট করে এরপরে তাদের করতে হয়। কিন্তু তাদের সিস্টেম কিন্তু তাদের পক্ষে, তাদের অনুকূলে। এই জন্য আমাদের ছেলেপেলেদের মেধা অনেক ভালো। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।